নমস্কার। আচ্ছা, বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের বিশাল জগতে প্রথম পা রাখার কথা ভাবছেন? তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা একদম সঠিক জায়গা। আমরা এখানে ভারতে বিনিয়োগের পুরো জার্নিটা শুরু করার জন্য একটা সহজ সরল গাইডলাইন নিয়ে কথা বলবো। দেখুন, এই প্রশ্নটা না প্রায় সব নতুন ইনভেস্টরের মাথাতেই ঘোরে। মানে ইনভেস্ট তো করতে চাই, কিন্তু শুরুটা কোথা থেকে করব? যদি কিছু ভুল হয়ে যায়? এই যে ভয়, এই যে অনিশ্চয়তা, এগুলো খুবই স্বাভাবিক। চলুন আজ চেষ্টা করা যাক এই সব দ্বিধাগুলো একটু একটু করে কাটিয়ে ওঠার। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? দেখুন, একদম স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমে জানব ইনভেস্টমেন্টটা করবই বা কেন। তারপর দেখব হাতে কি অপশন আছে। আর সব শেষে যদি কখনো কোনো সমস্যা হয়, তার জন্য সুরক্ষার কি ব্যবস্থা আছে সেটাও জেনে নেব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। যে কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা নিজেকে করতে হয়, কেন? মানে এই টাকাটা আমি ঠিক কী কারণে বাড়াতে চাইছি? কারণ এই কেনর উত্তরটা যদি পরিষ্কার থাকে না, তাহলে দেখবেন সঠিক রাস্তাটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। সাধারণত ইনভেস্ট করার পেছনে কয়েকটা বড় কারণ থাকে। ১. সময়ের সাথে সাথে একটা বড় সম্পদ তৈরি করা। ২. ইনফ্লেশন, মানে জিনিসপত্রের দাম যে বাড়ছে তার থেকে নিজের টাকাকে বাঁচানো। মানে আজ ১০০ টাকায় যা কিনতে পারছেন, ১০ বছর পর তো আর পারবেন না, তাই না? তৃতীয় কারণটা হলো জীবনের বড় বড় লক্ষ্যগুলো পূরণ করা। ধরুন একটা বাড়ি কেনা বা ছেলেমেয়ের পড়াশোনা। আর সবশেষে ঝুঁকি কমানো, মানে সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। তো আমাদের কেন তো পরিষ্কার হয়ে গেল। এবার প্রশ্ন হলো কিভাবে বা কোথায়। চলুন ভারতে বেশ জনপ্রিয় কয়েকটা ইনভেস্টমেন্ট অপশন একটু ঘেঁটে দেখা যাক। সোনার প্রতি আমাদের একটা আলাদাই টান, তাই না? কিন্তু ফিজিক্যাল সোনা কেনা, তারপর সেটাকে সামলে রাখা, তার নিরাপত্তার চিন্তা, বেশ ঝামেলার ব্যাপার। এই সব ঝামেলার একটা দারুণ সমাধান হতে পারে গোল্ড মিউচুয়াল ফান্ড। ভাবুন, সোনার দাম বাড়লে আপনি তার লাভটা পাবেন, কিন্তু সোনা নিজের কাছে রাখার কোনো মাথা ব্যথাই থাকবে না। এবার আসি পিপিএফ এর কথায়। পিপিএফ মানে হলো নিরাপত্তা আর ভরসা। কেন? কারণ এর পেছনে সরাসরি ভারত সরকার রয়েছে, তাই ঝুঁকি বলতে গেলে প্রায় নেই। আর এর সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এর ট্রিপল ই বা ইইই স্টেটাস। সোজা কথায়, আপনি যখন টাকা রাখবেন তখন ট্যাক্স ছাড় পাবেন। যে সুদটা জমবে সেটার উপরও কোনো ট্যাক্স নেই। আর সবশেষে যখন পুরো টাকাটা তুলবেন তখনও কোনো ট্যাক্স দিতে হবে না। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, অনেকেই পিপিএফ আর ফিক্সড ডিপোজিটের মধ্যে গুলিয়ে ফেলেন। মূল পার্থক্যটা কোথায়? দেখুন, পিপিএফ হলো একটা লম্বা দৌড়ের ঘোড়া। মানে ১৫ বছরের জন্য টাকাটা আটকে যায়, কিন্তু বদলে ট্যাক্সে অসাধারণ সুবিধা পাওয়া যায়। আর ফিক্সড ডিপোজিট, ওটা হলো শর্ট টার্ম প্ল্যান। প্রয়োজনে টাকা সহজে তুলে নেওয়া যায়। সুদের হারও হয়তো একটু বেশি, কিন্তু ট্যাক্সের সুবিধাটা নেই। সুতরাং সিদ্ধান্তটা নিতে হবে নিজের লক্ষ্যের উপর ভিত্তি করে। লম্বা সময়ের প্ল্যান নাকি অল্প সময়ের জন্য টাকা রাখা। এতক্ষণ তো আমরা কথা বললাম কোথায় ইনভেস্ট করা যায়, কিন্তু কিভাবে ইনভেস্ট করা যায় সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলুন এবার ইনভেস্ট করার একটা অত্যন্ত শক্তিশালী পদ্ধতি নিয়ে কথা বলি। এই পদ্ধতিটার নাম হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো ইনভেস্টমেন্টে ডিসিপ্লিন বা শৃঙ্খলা আনার সেরা উপায়। অনেকটা ওই বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু গড়ার মতো। প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার ব্যাংক থেকে কেটে গিয়ে পছন্দের ফান্ডে জমা হতে থাকে। বাজারের হালচাল নিয়ে রোজ রোজ ভাবতে হবে না। আপনার বিনিয়োগটা নিজের ছন্দে চলতেই থাকবে। এসআইপির কিন্তু ৩টে দারুণ সুপার পাওয়ার আছে। প্রথমটা হলো রুপি কস্ট অ্যাভারেজিং। ব্যাপারটা কি? ধরুন বাজার যখন ডাউন, তখন আপনার টাকা দিয়ে বেশি ইউনিট কেনা যায়। আবার বাজার যখন চড়া, তখন কম ইউনিট কেনা হয়। এতে কি হয়? সময়ের সাথে সাথে আপনার কেনার গড় খরচটা কমে আসে। দ্বিতীয় সুপার পাওয়ার হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। মানে আপনার লাভের উপরেও লাভ জমতে থাকে। এটাকেই তো বলে আসল ম্যাজিক। আর ৩ নম্বর হলো এর সুবিধা আর নমনীয়তা। খুব অল্প টাকা দিয়ে শুরু করা যায়, আর পুরো ব্যাপারটা অটোমেটিক হয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখা দরকার, ইনভেস্টমেন্টের রাস্তাটা কিন্তু সবসময় ফুলে ভরা হয় না। মাঝে মাঝে কাটাও থাকতে পারে।
আর সমস্যাটা তখন আরও বড় হয়ে দাঁড়ায় যখন সেটা বাজারের ওঠানামার জন্য নয়, বরং যে কোম্পানির মাধ্যমে আপনি ইনভেস্ট করছেন তাদের কোনো ভুলের জন্য হয়। চলুন এবার সেই সুরক্ষার দিকটা নিয়ে কথা বলা যাক। একটু ভেবে দেখুন তো, ধরুন বাজার খুব ভালো চলছে, কিন্তু আপনার ব্রোকার বা ফান্ড হাউস ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, বা আপনার কথার কোনো উত্তরই দিচ্ছে না। তখন কি করণীয়? কার কাছে যাবেন? আর এখানেই ভালো খবরটা, এই রকম পরিস্থিতিতে একজন ইনভেস্টরকে একা লড়তে হয় না। তার স্বার্থ রক্ষার জন্য একটা নির্দিষ্ট সিস্টেম বা ব্যবস্থা কিন্তু রয়েছে। চলুন ভারতীয় ইনভেস্টরদের জন্য তৈরি এই বিশেষ সুরক্ষা ব্যবস্থাটা সম্পর্কে এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই সুরক্ষা ব্যবস্থার নাম হল সেবি স্কোরস, আর এটা সরাসরি পরিচালনা করে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি বা সেবি। স্কোরস আসলে কি? সহজ কথায়, এটা হলো অভিযোগ জানানোর একটা অনলাইন প্ল্যাটফর্ম। ধরুন সেবির অধীনে থাকা কোনো কোম্পানি আপনার সমস্যার সমাধান করছে না, তখন আপনি সরাসরি এখানে এসে অভিযোগ জানাতে পারবেন। আর সেবির মূল লক্ষ্যটাই হল দ্রুত অভিযোগ মিটিয়ে ইনভেস্টার্সদের আরও শক্তিশালী করে তোলা। এই একটা লাইন থেকেই বোঝা যায় এই প্ল্যাটফর্মটা আসলে ইনভেস্টার্সদের স্বার্থেই তৈরি করা হয়েছে। আচ্ছা, বুঝলাম তো, কিন্তু এই শক্তিশালী টুলটা বাস্তবে একজন ইনভেস্টরের জন্য কিভাবে কাজ করে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। আর একটা দারুণ খবর হলো, এই বছর এপ্রিলে এটার একটা আপগ্রেডও এসেছে, যার নাম স্কোরস 2.0। মানে পুরো সিস্টেমটা এখন আরও ফাস্ট, আরও আধুনিক। আর এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় সুবিধার কথা যদি বলি, সেটা হলো স্পিড। আগে কোম্পানিগুলো অভিযোগ মেটানোর জন্য ৩০ দিন সময় পেত, এখন সেটা কমিয়ে মাত্র ২১ দিন করে দেওয়া হয়েছে। মানে ইনভেস্টরদের জন্য আরও দ্রুত সমাধান। প্রসেসটাও কিন্তু খুব সোজাসাপটা। প্রথম ধাপ, সবার আগে যে কোম্পানির বিরুদ্ধে আপনার অভিযোগ তাদেরকেই জানান। দ্বিতীয় ধাপ, যদি ওরা কোনো সমাধান না করে বা আপনি সন্তুষ্ট না হন, তাহলে সোজা স্কোরস পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করুন। তৃতীয় ধাপে আপনাকে একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, যেটা দিয়ে আপনি রিয়েল টাইমে আপনার অভিযোগের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। আর এখানেই শেষ নয়, সমাধানের পরেও যদি মনে হয় ঠিকঠাক হয়নি, তাহলে আপনি ২ বার রিভিউ বা পর্যালোচনার জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্কোরস প্ল্যাটফর্মটা কিন্তু শুধুমাত্র সেবির আওতায় থাকা সংস্থাগুলোর জন্যই। মানে কোনো আনলিস্টেড কোম্পানি বা যে মামলাগুলো ইতিমধ্যে কোর্টে বিচারাধীন, সেই সব অভিযোগ কিন্তু এর আওতায় পড়বে না। তাহলে ইনভেস্টমেন্টের বিভিন্ন অপশন আর সুরক্ষার জন্য এই রকম একটা শক্তিশালী ব্যবস্থা সম্পর্কে জানার পর বিনিয়োগের রাস্তাটা এখন কেমন লাগছে? নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি পরিষ্কার আর সুরক্ষিত মনে হচ্ছে। আসলে জ্ঞান আর সুরক্ষার এই দুটো বর্ম সাথে থাকলে আত্মবিশ্বাসের সাথে প্রথম পদক্ষেপটা নেওয়াই যায়।